আমার ফেরার সময় হয়ে গেছে, আমি যাই। তুমিও আন্টির সাথে চলে যাও। হাঁটা ধরে, যেতে যেতে বলে, আবার দেখা হবে, ভালো থেকো কীর্তি। চয়ন চলে যায়। সুরলা মাথা চুলকায়। চয়ন কি সব বলে গেল? কীর্তি, আয়না জোড়া, বিড়াল ছানা, কি বলল? আবার যাওয়ার সময় কীর্তি বলে সম্বোধন করলো। ভাবতে গিয়ে মাথা খুলে সুরলার। তার মানে এতক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে আমাকে বিড়াল ছানা বলেছে। জগিং থেকে ফিরে সোজা ডাইনিং রুমে চলে যায় চয়ন। ফ্যান ছেড়ে ফ্যানের তলার চেয়ারে বসে পড়ে। ঘড়ির কাঁটায় তখন 7:40। তখন এক হাতে রুটি ভর্তি বক্স, অন্য হাতে মিক্স সবজি ভাজার কড়াই হাতে রান্নাঘর থেকে ডাইনিং রুমে আসেন বাদামি চামড়ার মধ্যবয়সী এক মহিলা। পরনে তার বাদামি রঙের সুতি 3 পিস। নাম জোবায়াদা আক্তার, সম্পর্কে চয়নের মা। ড্রয়িং রুমে এসে চয়নকে হাত পা ছেড়ে চেয়ারে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকান, বন্ধ চোখ, ঘামার্ত মুখ, গায়ে ঘামে ভেজা জগিং স্যুট, পায়ে ধুলো ময়লায় আবৃত জগিং শুয়ের দিকে এক পলক তাকান। ছেলের ক্লান্তিমাখা চেহারায় মায়া হয় তার। হাতে থাকা কড়াই আর বক্স টেবিলে রেখে বলেন, এভাবে বসে না থেকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেই পারিস। মায়ের গলার আওয়াজ পেয়ে চোখ খুলে তাকায় চয়ন। সোজা হয়ে বসে বলে, ঘাম শুকানোর অপেক্ষা করছি, শাওয়ার নিব একেবারে। শরীর ভর্তি ঘাম নিয়ে এখন শাওয়ার নেওয়া ঠিক হবে না, স্বাস্থ্য ঝুঁকি আছে। জোবাইদা ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসেন। এই ছেলেটা ঠিক তার বাবার মতো স্বাস্থ্য সচেতন। চয়নের স্বভাব, চরিত্র, এমনকি গায়ের রংটাও বাবার সাথে মেলে। চয়নের বাবা বখতিয়ার আরেফিন শিপিং কোম্পানিতে চাকরি করেন। বছরের অর্ধেকটা সময় বাড়িতে থাকেন, বাকি অর্ধেক সময় জাহাজে থাকেন। এদেশে ওদেশে ঘুরে বেড়ান। বাড়িতে যতদিন থাকেন ততদিন নিয়মিত জগিং করতে বের হন। স্বাস্থ্য ঝুঁকি আছে এমন সব খাবার এড়িয়ে যান। চয়ন যদিও খাবারের ব্যাপারে উদাসীন। চট্টগ্রামে বাবার দেওয়া ফ্ল্যাটে একা থাকে চয়ন। নিজে টুকটাক রান্না পারে, কিন্তু অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে রান্নাঘরমুখী হওয়া তার রীতি বিরোধী। তাই একটা ছাটা বুয়া ঠিক করেছে। বুয়া রান্না করে দিয়ে যায় প্রতিদিন। বুয়া যা রান্না করে তাই খেতে হয় তাকে। কখনো বুয়া না এলে অনলাইন থেকে পিৎজা কিংবা বিরিয়ানি অর্ডার দেয়। খাবার এলে খেয়ে দিন কাটায়। সেক্ষেত্রে খাবার সচেতন দেখানো হয়ে ওঠে না তার। এতে চয়নের আপত্তি না থাকলেও জোবাইদার চরম আপত্তি। তিনি চান ছেলে তার কাছে থাকুক, নিজ হাতে রান্না করে খাওয়াবেন ছেলেকে। কয়েক মাস পর পর ছেলেটা আসে, কয়েকদিন থেকে আবার চলে যায়। এটা তার পছন্দ নয়। ছেলে তার মায়ের কাছে থাকবে, কেন দূরে থাকবে? তিনি প্রায় প্রতিদিন ছেলেকে তাড়া দেন ঢাকা চলে আসতে। হয় চাকরি বদলি করতে, না হয় চাকরি ছেড়ে দিতে বলেন। চয়ন হাসে, বলে, মাত্র কয়েকদিন হলো জয়েন করলাম, এখন বদলি নিব কিভাবে? আরও কিছু সময় যাক, প্রমোশন হোক, তারপর বদলি হওয়ার চেষ্টা করব। ততদিন একটু একটু কষ্ট করি। পরিবারের বড় ছেলে চয়ন, তারপরে এক ভাই ও এক বোন। ভাই জুনায়েদ আরেফিন চরণ ইলেকট্রিসিটি নিয়ে বুয়েটে পড়ছে। সবার ছোট চিবা, যে কিনা নিতুর সাথে খিলগাঁও উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। ছেলের কষ্ট দেখে জোবাইদা চান ছেলের বিয়ে দিতে। বিয়ে করে বউ নিয়ে চট্টগ্রাম গিয়ে থাকুক, তাতে অন্তত ছেলের খাওয়া দাওয়ার কষ্টটা ঘুষবে। ছেলেকে বিয়ের কথা বলতেই হেসে উড়িয়ে দেন। বলে, মাত্র চাকরিতে ঢুকলাম, ভালো মতো সেটেলড হয়ে নি, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ছেলের এই ছন্ন ছাড়া ভাব দেখে দীর্ঘশ্বাস ছাড়েন তিনি। কাঁচের পিরিচে চিবা আর তার জন্য সবজি সার্ভ করতে করতে বলেন, তুই খেতে বসবি? এখন সার্ভ করব। এই ঘামার তো শরীর নিয়ে খেতে বসবো না। এখনো চেয়ারে বসে আছে চয়ন, চোখ বন্ধ। খাবার সার্ভ করে চিবাকে ডাকেন জোবাইদা। মিনিট খানেকের পর ড্রয়িং রুমে এসে হাজির হয় চিবা। ভাইয়ের দিকে তাকায় এক পলক, পাশের চেয়ারে বসে পড়ে। নাক সিটকে বলেন, ভাইয়া, তোর গা থেকে ঘামের গন্ধ আসছে, খেতে বসেছি, গন্ধে না বমি এসে যায়, দূরে সর। চয়নকে তুই সম্বোধন করে চিবা। সাপে নেউলের সম্পর্ক কিনা, ঝগড়াঝাটিতে আপনি আসে না তার। চয়ন চোখ খুলে বোনের দিকে তাকায়, পাশের চেয়ারে হেলে বসে, বলে, কি সুন্দর ঘ্রাণ আমার ঘামের, যেন কোনো পারফিউম। আমার তো ইচ্ছে করে আমার ঘাম সংগ্রহ করে একটা স্প্রে বোতলে জমা করে তোকে দিতে, তুই পারফিউম হিসেবে তা ব্যবহার করবি। ভালো হবে না বল? পারফিউম আর ঘাম, ইয়া! বমি করার উপক্রম চিবার। তা দেখে চয়ন হো হো করে হেসে দেয়। তারপর কপাল থেকে কয়েক ফোঁটা ঘাম আঙুলে উঠিয়ে নিয়ে চিবার হাতে লাগিয়ে দেয়, বলে, স্মেল দেখ, দারুণ না? ছি!
বলে চিৎকার দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় চিবা। অভিযোগের সুরে মাকে বলে, মা, তোমার ছেলেকে কিছু বলবে? জোবায়েদা ছেলেকে শাসন করার আগে চয়ন গম্ভীর মুখে বলে, মা কথা বলবে, তবে তোর বিয়ের ব্যাপারে। জানিস, মা তোকে বিয়ে দিয়ে বিদায় করার ফোন দিয়ে আসছে। রাস্তায় কোনো রিক্সাওয়ালা দেখলেই তোকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে, সবাই তোকে রিজেক্ট করছে। ওদের মতে ওরা এসএসসি আর এইচএসসি ফেল করা মেয়েদের বিয়ে করবে, তাও তোকে করবে না বিয়ে। সে কি নাক ছিটকাচ্ছিল? মায়ের থেকে শুনে আমি তো অবাক। চিবা কপাল চাপড়ায়। কেন সে তার ভাইয়ের সাথে লাগতে যায়, যেখানে সে জানে তার ভাইয়েকে খোঁচাতে গেলে উল্টো সে খোঁচা খাবে। অভিযোগের সুরে বলে, মা। জোবায়েদা থমকে ওঠেন। থামবি তোরা? এত বড় হয়ে গেলি এখনো তোদের ঝগড়া গেল না? এই চয়ন, যা ফ্রেশ হতে যা। চিবাকে শান্ত মতন খেতে দে। আর চিবা, তুই বস, নাস্তা কর। মায়ের ধমকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিবা বসে নাস্তা করতে, চয়নও চুপ হয়ে যায়। অন্যদিকে ফিরে পায়ের উপর পা তুলে জগিং শু এর ফিতে খুলতে থাকে। এক ফাঁকে বলে, চিবা, কোনো বাজে কথা বলবি না ভাইয়া। কড়া গলায় চিবায়। চয়ন বলে, বাজে কথা নয়, কাজের কথা। তুই জগিংয়ে যেতে পারিস না? তোর থেকে ছোট নিতুর বোনও যায় জগিংয়ে। শিখ কিছু। চিবা রুটি ছিঁড়ছিল, ভাইয়ের কথাই থেমে যায়। ভাইয়ের দিকে তাকিয়ে ফ্রুকুসকে বলে, নিতুর ছোট বোন? নিতুর কোনো ছোট বোন নেই, তুই পেলি কোথায়? নিতুর সাথে নাকি তোর ভালো ফ্রেন্ডশিপ, অথচ নিতুর ছোট বোন সম্পর্কে জানিস না। এই তোর ফ্রেন্ডশিপ? আমার ফ্রেন্ডের 14 গোষ্ঠীর খবর জানি আমি। ভ্রু কুসকায় চয়ন। আমিও জানি নিতুর 14 গোষ্ঠীর খবর। আমার থেকে বেশি জানো তুমি? ওদের পরিবার নিয়ে পিএইচডি করিনি আমি, তবে জানি নিতু ছোট বোন আছে, আর সে প্রতিদিন আন্টির সাথে জগিংয়ে যায়। একেবারে পিচ্ছি, 8-9-এ পড়ে হয়তোবা। ফিতা খুলতে মন দেয় চয়ন। নিতুর পরিবার সম্পর্কে খুব একটা ধারণা নেই তার। নিলয়ের সাথে টুকটাক কথা হয়, তাও পড়াশোনা বা বিভিন্ন কাজের বিষয়ে। নিতু এবং রেহানা জাহানের সঙ্গে দেখা হলে ভালো মন্দ জিজ্ঞেস করা হয়। পরিবার সম্পর্কে আলোচনা হয়নি কখনো, তাই সুরলাকে সে নিতুর বোন ভেবেছে। সুরলার সাথে রেহানা জাহানের সম্পর্ক তার কাছে মা মেয়ের মতোই ঠেকেছে। চিবা ভাবনায় পড়ে, নিতুর ছোট বোন আছে, সে তো জানে না। তার জানা মতে নিতুরা 2 বোন 1 ভাই। কাজিন বোনদের মধ্যে নিতুই সবার ছোট। সবাইকেই চেনে চিবা। নিতুর থেকে সবার গল্প শুনেছে, তবে চয়ন কার কথা বলছে? নিতুকে জিজ্ঞেস করতে হবে আন্টি কাকে নিয়ে জগিংয়ে বের হয়, তাহলে উত্তর পেয়ে যাবে। চিবা মাথা চুলকে বলে, আমার জানা মতে এমন কেউ নেই, তাও আমি নিতুকে জিজ্ঞেস করব। কর, আর ওই পিচ্চি মেয়ের থেকে শিখ কিছু। মেয়েটা কত স্বাস্থ্য সচেতন। জুতার ফিতা খোলা শেষ, উঠে দাঁড়ায়। শু র্যাকে রেখে রুমের দিকে পা বাড়ায়, উদ্দেশ্য শাওয়ার নেবে। যাওয়ার আগে চিবার পনিটেল বাঁধা চুল খুলে দিয়ে গেছে। চিবা ধাওয়া করে, রুমে গিয়ে দরজা দেয় জয়ন। কানে আসে চিবার হুমকি। বিকেল হতেই ছাদে আসে সুরলা, ঝাঁকঝি হাতে নিয়ে গাছে পানি দিতে থাকে। মূলত সে কাজ করার ভান করছে। 1 ফোঁটা পানি দেয় তো 2 বার পাশের ছাদে উঁকি মারে। এখনো চয়ন আসছে না কেন? আজ কি আসবে না? সুরলার ভাবনার মাঝেই পেন্টিং হোল্ডার সহ বাকি সরঞ্জাম হাতে চিলে কোঠার ঘর থেকে বেরিয়ে আসে চয়ন। সুরলা আর চোখে দেখে, ও আচ্ছা, এই ঘরে থাকে সব সরঞ্জাম। হাতের জিনিসগুলো ছাদের মাঝে এনে রাখে চয়ন। সুরলা তার কাজে মন দেয়। সে চায় চয়ন তাকে দেখুক, দেখে আগ বাড়িয়ে কথা বলুক। মিনিট 5-একে যখন চয়নের ডাক পড়ে না, তখন সে আর চোখে তাকায়, দেখে তার দিকে পিঠ করে দাঁড়িয়ে নিজ মনে পেন্টিং করছে চয়ন। এর মানে চয়ন তাকে খেয়াল করেনি। মুখ ফোলায় সুরলা, এত মনোযোগ দিয়ে কাজ করার কি আছে? একটু অমনোযোগী হয়ে কাজ করতে গিয়ে চারপাশ তাকালে কি হয়? একবার ভাবে যেচে কথা বলবে, আবার ভাবে না কেমন দেখাবে, আবার ভাবে সকালে তো চয়ন যেচে কথা বলেছে, এখন না হয় সে বলবে। চয়নের যেচে কথা বলার দিকে তাকিয়ে থাকলে আর কথা বলা হবে না। এই ভেবে দোনমনো করে রেলিংয়ের দিকে পা বাড়ায়। সাদা টি শার্টের সাথে কালো ডেনিস জাম্প স্যুট পরেছে সুরলা। জাম্প স্যুটের 2 পকেটে হাত রেখে রেলিংয়ের সাথে ঠেস দিয়ে দাঁড়ায়। চয়নের দিকে এক পলক তাকায়, তারপর বলে, কি করছেন? কি দিয়ে কথা শুরু করবে ভেবে পাচ্ছিল না সুরলা। তার কথায় চয়নের কাজে ব্যাঘাত ঘটে। পিছু ফিরে তাকায়, চোখে মুখে বিরক্তির আভা। সুরলাকে দেখে সেই আভা ঠেলে মুচকি হাসে, বলে, আরে পিচ্চি যে। সুরলা চোখ ছোট করে তাকায়। চয়ন তার ভুল বুঝতে পারে, ফিরতি হেসে বলে, সরি, পিচ্চি নয়, কিট্টি। আমার নাম সুরলা, এসব উদ্ভট নামে ডাকবেন না।
হতাশ গলায় বলে সুরলা। চয়ন হেসে বলে, তুমি না সকালে বললে তোমার বিড়াল ছানা ভীষণ পছন্দের, তবে তোমার পছন্দের জিনিসের নাম ধরে ডাকলে ক্ষতি কি? আমি কি বিড়াল ছানা নাকি? আমাকে কেন বিড়াল ছানা রাখবেন? পেন্টিং হোল্ডারের ওপর হাত রেখে দাঁড়ায় চয়ন। তারপর আর্ট ব্রাশ নাড়িয়ে রগড় করে বলে, তোমাকে দেখতে অনেকটাই বিড়াল ছানার মতো মনে হয়, ছোটখাটো কিউট। তোমার সাথে বড়দের নাম থেকে কিট্টি নামটাই বেশি যায়। চয়নের রগড় বুঝতে পারে না সুরলা। চয়ন তাকে নোটিশ করেছে, তাকে কিউট বলেছে। ভাবতেই খুশিতে মনটা নেচে ওঠে। বিড়াল ছানার সাথে উপমা দেওয়ার ব্যাপারটা আর গায়ে লাগে না। চয়ন যা খুশি তা ভাবুক, সে রাগ করবে না। সুরলার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে অন্যদিকে তাকিয়ে মুচকি হাসে। চয়ন ভ্রুকুচকে বলে, হাসো কেন? সুরলা প্রসঙ্গ এড়াতে চয়নের দিকে তাকায় এক পলক, তারপর পেন্টিং এর দিকে তাকায়। পেন্টিং পেপারের মাঝে এলোমেলো কতগুলো নখের আঁচড় চোখে পড়ে। কি আঁকতে চাচ্ছে বুঝতে পারছে না। অবাক হওয়ার ভান করে বলে, আপনি পেইন্ট করতে পারেন? এমন করে বলে যেন সে জানেই না। চয়ন সোজা হয়ে দাঁড়িয়ে হেসে বলে, টুকটাক করে অবসর সময়। সুরলা মুগ্ধ কণ্ঠে বলে, ওয়াও, আমার পেইন্টিং দেখতে খুব ভালো লাগে। থেমে গিয়ে পেন্টিং পেপারের দিকে তাকিয়ে বলে, কি আঁকছেন এখন? কিছু বুঝতে পারছি না। চয়নের পেন্টিং পেপারে তাকায়, বলে, মাত্র তো শুরু করলাম, এখন বোঝা যাবে না, পুরোটা শেষ করি, তারপর দেখবে কি আঁকতে চাচ্ছিলাম আমি। ঠিক আছে, আপনি আঁকুন, আমি দেখি। রেলিং এর ওপরে হাত রেখে গালে হাত দিয়ে পেন্টিং এ মনোযোগ দিয়ে বলে সুরলা। চয়ন পেন্টিং হোল্ডার ছাদের কিনারায় আনে। দুটো বিল্ডিং একেবারেই লাগোয়া, এক ছাদ থেকে অন্য ছাদে লাফ দিয়ে যাওয়া যাবে। পেন্টিং হোল্ডার ছাদের কিনারায় আনায় সুরলার জন্য দেখতে সহজ হয়, আগে থেকে দূরত্ব কমে। পেন্টিং হোল্ডার সেট করে আর্ট প্লেটে ব্রাশ দিয়ে রং মিশ্রণ করতে করতে চয়ন হেসে বলে, শিখে গেলে টাকা দিতে হবে কিন্তু, আগেই বলে দিলাম। আমি শিখবো না, শুধু দেখবো। সরল মনে বলে সুরলা। ওর হাতে এখন টাকা নেই, টাকা পাবে কোথায়? সুরলার কথা শুনে চয়ন ভাবুক কণ্ঠে বলে, শুনেছি পিচ্চিরা উদার হয়, তোমাকে দেখে তো পিচ্চি জাতিদের নিয়ে এই ভাবনা বদলে যাচ্ছে। ভীষণ কিপটে তুমি। আমি কিপ্টের মতো কি করলাম? প্রশ্নবিদ্ধ চাউনি সুরলার। চয়ন ভাবে, পিচ্চিদের সাথে মজা করতে হলে এই এক সমস্যা, সব কথা বুঝে দিতে হয়। কপাল গুনে এক পিচ্চির পাল্লায় পড়ে হাজার অভিজ্ঞতা হচ্ছে। আহ, সে বলে, সামান্য কটা টাকার জন্য তুমি আমার থেকে পেন্টিং শিখবে না? এটা কিপটতা হলো না? আমার কাছে টাকা নেই, কিভাবে শিখবো? টাকা থাকলে শিখতাম, পিঙ্ক প্রমিস। মুখ ফুলিয়ে বলে সুরলা। চয়ন বুঝতে পারে সুরলা তার রগর বোঝেনি। গম্ভীরতার সাথে ভেবেছে, মেয়েটা বড্ড বোকা আর অবুঝ, কেমন গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। দেখে হাসি পায় চয়নের। হাসি চেপে রাখতে না পেরে শব্দ করে হেসে দেয়। হাসির শব্দে চয়নের দিকে তাকায় সুরলা। চয়নের প্রাণবন্ত হাসিটাই চোখ আটকায়। এই হাসিটা এর আগে চোখে পড়েনি সুরলার। হাসতে গেলে চয়নের চোখ দুটো ছোট আকার ধারণ করে, গালের দুপাশে টোল পড়ে। চাপ দাড়ির জন্য টোলটা যদিও কম বোঝা যায়, তাও সুরলার কাছে চমৎকার লাগে চয়নের হাসিটা। এই হাসিটা আরো একবার কাবু করে সুরলাকে। সে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে চয়নের পানে। চয়ন হাসি থামিয়ে বলে, মজা করছিলাম আমি, তুমি তো একেবারে সিরিয়াস হয়ে গেলে। টাকা থাকলে শিখে নিতে, সো ফানি। বলে আবারও হাসতে থাকে চয়ন। সুরলা মনে মনে বলে, তোমার প্রাণবন্ত হাসির কারণ হতে চাই। তোমার মুখে হাসি ফোটানোর জন্য কারণে অকারণে ইচ্ছায় অনিচ্ছায় বোকামি করতে চাই। নানা বাহানায় হাসাতে চাই তোমাকে। একবার নয়, বারে বার, হাজার বার। জীবনের শেষ হাসির কারণটাও আমি হতে চাই। সুযোগ আর অনুমতি দেবে? মনের কথাটা বলা হয়ে ওঠে না সুরলার, মনেই রয়ে যায়। চয়নের হাসি সুরলার হৃদস্পন্দন বাড়ায়, ঠোঁটের কোণে হাসি ফোটায়, সুখ অনুভূতি আনয়ন করে। সুরলা আবারও ঘায়েল হয় চয়নের প্রেমে। পকেট থেকে ফোন বের করে চয়নের চোখের আড়ালে কয়েকটা ছবি তুলে নেয়। একটা সময় হাসি থামায় চয়ন, কাজে মন দেয়। মিনিট বিশেকের মাঝে পেন্টিং শেষ করে। পুরো পেন্টিং শেষ হলে সুরলা বুঝতে পারে সে যেগুলোকে আছর ভেবেছে সেগুলো আছর নয়, মূলত সেগুলো মাথার চুল। পরে ভরাট হয়েছে। চয়ন তার রং তুলি দিয়ে পেন্ট পেপারে একটা মেয়ের ছবি এঁকেছে। চৌকো মুখ, রংধনু আকৃতির ভ্রু, টানা টানা চোখ, সরু নাক, পুরো ঠোঁট আর কার্লি চুলের চমৎকার একটা চেহারা। কি জীবন্ত আর নিখুঁত ছবিটা, যেন ছবি নয়, বাস্তবে কাউকে দেখতে সে। পেন্টিং এর প্রশংসা করতে গিয়ে সুরলা খুশিতে গদগদ হয়ে বলে, কি চমৎকার ছবি আঁকেন আপনি, যেন জীবন্ত মুখ। জবাবে হাসে চয়ন। সুরলা বায়নার সুরে বলে, আমার একটা ছবি এঁকে দেবেন? চয়ন মজা করে,
রাস্তা থেকে একটা বিড়াল ছানা তুলে নিয়ে স্কেচ টেপ দিয়ে পেন্টিং পেপারে আটকিয়ে তোমাকে দিব, হবে? বিড়াল ছাড়া নয়, এই মেয়ের মতো এমন একটা ছবি লাগবে আমার, দেবেন প্লিজ? পেন্টিংয়ের দিকে ইশারা করে বায়নায় সুরে টেনে বলে সুরলা। তার মুখভঙ্গি এত মায়াবী লাগে যে চয়নের ইচ্ছে করে গাল টেনে দিতে, আবার না রেগে যায়। এই ভয়ে নিজেকে সংযত রাখে। তার আফসোস হয় কেন তার এই বয়সে একটা বোন নেই, থাকলে কত মজা হতো। চয়নের ইচ্ছে করে সুরলাকে বোন হিসেবে দত্তক নিতে, কিন্তু চয়ন তো জানে না সে যেই মেয়েকে বোন হিসেবে দত্তক নিতে চায় সেই মেয়ে তাকে মনে মনে বর হিসেবে বন্ধক নেওয়ার কথা ভাবতে শুরু করেছে। সুরলার মনের কথা ঘুণাক্ষরেও টের পায় না চয়ন। তার ভাবনা সুরলা তার সাথে প্রতিবেশী ভেবেই কথা বলে, এর বেশি কিছু নয়। চয়নের নীরবতা মেনে নিতে পারে না সুরলা, বলে ওঠে, চুপ করে আছেন কেন? আমার ছবি এঁকে দেবেন না? দিন না প্লিজ, বিনিময়ে আমি টাকাও দিব না হয়। চয়ন আনন্দিত হওয়ার ভান করে বলে, টাকা দিবে? কত দিবে? টাকার পরিমাণ বললে আমি ভেবে দেখতে পারি। সুরলা ভাবনাই পড়ে, তার কাছে তো এখন টাকা নেই। আসার সময় আম্মু যা টাকা দিয়েছে সব খরচ করে ফেলেছে, টাকা পাবে কোথায়? আচ্ছা, বাবাকে টাকা পাঠাতে বললে তো টাকা পাঠিয়ে দেবে, সেই টাকা না হয় চয়নকে দিয়ে দেবে। কিন্তু কত টাকা দেবে? এর আগে কখনো কারো কাছ থেকে তো পেন্টিং কেনাই হয়নি, আন্দাজ করতে পারছে না। সে ভাবুক কণ্ঠে বলে, আমার তো এই ব্যাপারে ধারণা নেই, আপনিই বলুন, আমি বাবার কাছে থেকে টাকা নিয়ে দিব আপনাকে। 1050 বা 1,10,000 টাকা দিতে পারবে? অনেক কষ্টে হাসি চেপে গম্ভীর মুখে বলে চয়ন। সুরলা অবাক হয়, একটা পেন্টিং করতে এত টাকা লাগে? হয়তো একটু বেশিই সুন্দর, তাই বলে এত টাকা? তাকে এত টাকা একসাথে দিবে তার বাবা? কি বলে নিবে? ভাবনায় পড়ে যায় সুরলা। দর কষাকষির নারী মন জেগে ওঠে। সরল মনে বলে, টাকার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, আর কমে হবে না? চয়ন অন্যদিকে ঘুরে মুখ চেপে হাসে। মেয়েটা এত বোকা কেন? তার কথা বিশ্বাস করে নিয়েছে। টাকার পরিমাণ শুনে ভয় পেয়েছে, ভাবনায় পড়েছে টাকা কোথায় পাবে, আবার দর কষাকষিও করছে। কি হাস্যকর! চয়ন দেখতে চায় সুরলা পেন্টিংয়ের জন্য কি করতে পারে। সে মুখে গম্ভীর জোতা টেনে সুরলার দিকে ফেরে গম্ভীর কণ্ঠে বলে, কম হবে না, তবে টাকা ছাড়াও অন্য উপায়ে নিতে পারো। কি উপায়? তড়িৎ প্রশ্ন করে সুরলা। চোখে উৎফুল্লতা দেখা দিয়েছে তার। চয়ন তার চেহারার গম্ভীর্যতা বজায় রেখে বলে, পেইন্টিংয়ের বিনিময়ে তুমি যদি তোমার একটা কিডনি আমাকে দাও, তবে আমি একটা আইফোন কিনবো এবং তোমাকে একটা ছবি এঁকে দিব। রাজি আছো? সুরলা মাথা চুলকে ভাবে, তারপর বলে, কিডনি দিতে গেলে ব্যথা পাবো আমি, তখন আম্মু আর খালামণি বকবে আমায়। তারা দেবে কিডনি দিতে? চোখে মুখে অসহায়ত্ব ছেয়ে গেছে সুরলার। তার ভীষণ ইচ্ছে চয়নের কাছ থেকে পেন্টিং করানোর, কিন্তু চয়নের দেওয়া শর্তগুলো পূরণ করতে পারবে না সে। এতক্ষণ বহু চেষ্টার পর চেহারার গাম্ভীর্যতা ধরে রাখতে পারলেও এবার আর পারল না চয়ন। বাদ ভাগা হাসিতে ফেটে পড়ল। সুরলা ভ্রু কুঁচকে তাকায় চয়নের দিকে। চয়নের হাসির কারণ বুঝে উঠতে পারছে না সে, না পেরে বলেই দেয়, আপনি হাসছেন কেন? হাসি থামিয়ে চয়ন উত্তর দেয়, তোমার বোকামি দেখে হাসছি। আরে আমি মজা করছিলাম। সামান্য একটা পেন্টিংয়ের বিনিময়ে কেউ কিডনি চাই? আমি আগেই বলেছিলাম আমি অবসরে পেইন্টিং করি, তার মানে আমি পেশাদারি পেইন্টার নই। পেশাদারি না হলে টাকা চাইবো কেন তোমার কাছ থেকে? আমার আগে পরের কথা একটু ভাবলেই তুমি বুঝতে পারতে আমি মজা করছিলাম। তা না করে তুমি কত কি ভেবে নিলে। এতক্ষণে নিজের বোকামি বুঝতে পারে সুরলা। করুণ গলায় বলে, আসলে আমি এত কিছু ভাবিনি, আপনি যেভাবে বলছিলেন আমি ভেবেছিলাম সত্যি সবটা। তাছাড়া এর আগে আমি পেইন্টিং করিনি, তাই ধারণা নেই। এত বোকা হলে চলে না কিট্টি, মানুষ সহজে বোকা বানিয়ে চলে যাবে। একটু বুদ্ধিমতী হও। বিজ্ঞের মতো আদেশের সুরে বলে চয়ন। সুরলা নিজের বোকামিতে লজ্জা পায়, প্রসঙ্গ এড়াতে বলে, আপনি কার ছবি এঁকেছেন? মেয়েটা কে? কেউ না, এমনি মাথায় এসেছে এঁকে ফেলেছি। এই যা, তা তোমার ছবি এঁকে দেয়া লাগবে কিডনির বিনিময়ে? আবারও মজা করে চয়ন। আবারও লজ্জা পায় সুরলা। এই ব্যক্তি এখন শুধু খোঁচাবে, তার চেয়ে ভালো কেটে পড়ি ভেবেই বলে, লাগবে না পেইন্টিং, আমি গেলাম। বলে সিঁড়ির দিকে দৌড় দেয়। সুরলা যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে হেসে দেয় চয়ন। এই দৃশ্যটা কেউ একজন আড়াল থেকে দেখে। ভ্রুকুচকে 7 পাশ মেলাতে থাকে। জোরপুকুর ময়দানে বসার জায়গাটাই পাশাপাশি বসে আছে চয়ন সুরলা। জগিং করতে করতে হাঁপিয়ে গেছে, তাই এখানে এসে খানিক জিরিয়ে নিচ্ছে। মাঝে কয়েকদিন পেরিয়ে গেছে। এই কয়েকদিনে দুজনের মাঝে ভালোই সখ্যতা গড়ে উঠেছে। সকালে জগিংয়ে এবং বিকেলে ছাদের আড্ডা দেওয়া
যেন রুটিনে পরিণত হয়েছে। সুরলার মনে চয়নের জন্য অনুভূতির মাত্রাও বাড়ছে দিনকে দিন, তবে চয়নের মাঝে তেমন কোনো অনুভূতি নেই। সে তার সুরলাকে প্রতিবেশী হিসেবে ট্রিট করছে আজও। দুজনের মধ্যকার নীরবতা ভেঙে চয়ন বলে, কিট্টি, তুমি কোন স্কুলে পড়ো? এবার সত্যটা বলবে। আমি স্কুলে নয়, ভার্সিটিতে পড়ি, আইইউবিতে। চয়ন ভাবে সুরলা মজা করছে। গত কয়েকদিনে চয়ন সুরলাকে স্কুল আর পড়ালেখার কথা বললে সুরলা প্রতিবারই সত্যিটা জানায়, কিন্তু চয়নের মনে হয় সুরলা তার সাথে মজা করছে। সুরলার ভার্সিটিতে পড়ার কোনো সম্ভাবনাই সে দেখে না। চয়ন বিরক্ত ভঙ্গিতে তাকায় সুরলার দিকে। সুরলা ঠোঁট ফুলিয়ে বলে, আসলে আমি ভার্সিটিতে পড়ি, আপনি বিশ্বাস করেন না কেন? সুরলার ভাব দেখে হেসে দেয় চয়ন, বলে, তোমাকে দেখে কে বিশ্বাস করবে যে তুমি ভার্সিটিতে পড়ো? পাগলও বিশ্বাস করবে না। আচ্ছা, স্কুল বা ক্লাসের কথা বলা লাগবে না, আমি আন্দাজ করতে পারি। তুমি নিতুদের স্কুলে 8-এ পড়ো, নিলয় 9-এ পড়ে। তুমি নিলয় থেকে 1 বছর জুনিয়র হবে। আজকাল স্কুল পড়েও ছেলেমেয়ে নিজেকে ভার্সিটি স্টুডেন্ট দাবি করে। কি দিনকাল আসছে রে ভাই। সুরলা ফুস করে নিঃশ্বাস ছাড়ে। এই লোককে বিশ্বাস করানো দায়। বিশ্বাস তো করবেই না, উল্টো রগর করবে। সে কথা ঘোরায়। আপনি আমাকে ছবি এঁকে দিলেন না কেন? সুরলার কথা ঘোরানো দেখে চাপা হাসে চয়ন। একে তো মিথ্যা বলছে, তার উপরে আবার কথা ঘোরাচ্ছে। হাসি থামিয়ে বলে, যাওয়ার আগে একে দিব। কোথায় যাবেন? ভ্রু কুচকে বলে সুরলা। আমি এখানে কয়েকদিনের জন্য এসেছি ছুটিতে। আজ অফিস থেকে নেওয়া ছুটি শেষ, তাই কাল ফিরে যাব চট্টগ্রাম। কাল অফিস মিস দেবেন? না, চট্টগ্রাম গিয়ে অফিস করব। বাই রোডে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে 5 থেকে 6 ঘন্টা তো লাগবেই। সকালে রওনা দিয়ে অফিস টাইমের আগে চট্টগ্রাম পৌঁছতে পারবেন? বিমানে যাব, 7টার ফ্লাইট। যেতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। 9টায় অফিস টাইম। এর আগে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসে যেতে পারবো। ও আচ্ছা, বিমানের কথা মাথায় আসেনি আমার। ভাবুক কণ্ঠে বলে সুরলা। চয়ন হেসে বলে, পিচিদের মাথায় এত কিছু আসার কথাও না। পিচ্ছি বলায় ভেঙচি কাটে সুরলা। তার ভেঙচি কাটা দেখে উচ্চস্বরে হেসে দেয় চয়ন। পাশ দিয়ে যাওয়ার সময় 2-1 ফিরে তাকায় চয়নের দিকে। চয়ন হাসি থামায়। সুরলা আবার প্রশ্ন করে, চট্টগ্রামে কোথায় থাকেন? বন্দর টিলা থাকি। তুমি যাবে নাকি? রগর করে সাথে চয়নও। সুরলা মনে মনে বলে, আমি তো এক পায়ে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য, আপনি নেবেন? মনের কথা মুখ ফুটে বলতে পারে না। মাথা নাড়িয়ে নেতিবাচক ইশারা করে। এর মানে সে যাবে না। চয়ন বলে, ভালো, পিচিদের বাবা মা ছেড়ে এত দূর যেতে নেই। পিচ্ছি বলায় রাগ হওয়ার কথা থাকলেও সুরলার রাগ হয় না, বরং চয়নের চলে যাবার ব্যাপারটা ভাবতে মন মলিন হয়ে যায়। সেই মলিনতা চেপে বলে, আবার কখন ঢাকা আসবেন? সম্ভবত ঈদের আগে ছাড়া আর ঢাকা আসা হবে না। সুরলা হিসেব মেলায়। এখন চলে মার্চ, রমজান শুরু সম্ভবত জুনে, আর ঈদ জুলাইতে। মাঝে আরো 4 মাস। এতদিন চয়নের দেখা পাবে না সে। কিছু মানুষ আছে যারা ক্ষণিকের মধ্যেই আপন হয়ে যায়। চয়নও যেন ক্ষণিকের মাঝেই আপন হয়ে গেছে। এই কয়েকদিনে চয়নের সাথে কথা বলে সুরলার মনে হয় সে এক মুহূর্তের জন্য চয়নকে না দেখে থাকতে পারবে না। সুরলার কান্না পায়। রীতিমতো মানির দল চোখে এসে ভিড় জমাতে শুরু করে। সে উঠে দাঁড়ায়। এখান থেকে যেতে হবে, নয়তো চয়নের সামনে লজ্জায় পড়তে হবে তাকে। 1 পা বাড়াতেই চয়ন বলে, কিট্টি, কোথায় যাচ্ছ? সুরলা কান্না চেপে হুডির পকেট থেকে ফোন বের করে বলে। আম্মু ফোন দিয়েছে। চয়ন বুঝতে না পেরে বলে, আন্টি অনেকক্ষণ দেখেনি তাই চিন্তা করছে, তুমি যাও। চয়ন এখনো মনে করে সুরলা নিতু নিলয়ের আপন ছোট বোন। খালাতো বোন যে সেটা জানে না। সুরলা যখনই খালামণি শব্দটা উচ্চারণ করেছে তখনই চয়ন অন্য কাউকে ভেবেছে। ব্যাপারটা আন্দাজ করে সুরলা, বলে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ কিট্টি। চয়নও বিদায় দেয়। সুরলা চলে যায়। চয়ন আবার জগিংয়ে মন দেয়। সুরলা মলিন মুখে রেহানা জাহানের কাছে ফিরে যায়, বলে, খালামণি, আমি বাসায় চলে যাচ্ছি। রেহানা জাহান জগিং ছেড়ে থেমে যায়। হাত ঘড়িতে সময় দেখেন, সবে 7টা বাজে। জগিংয়ে আসার মাত্র 30 মিনিট হয়েছে। তাদের ফেরার কথা 8:30 কি 8টা বাজে, এটা সুরলা জানে। তবুও আজ এত তাড়াতাড়ি ফিরতে চাচ্ছে কেন? রেহানা জাহান সুরলাকে একবার পরখ করেন। সুরলার মলিন চেহারা আর চোখের কোণে চিকচিক করা জল দেখে আঁতকে ওঠেন। কি হলো মেয়ের? চেহারার এই হাল কেন? রেহানা জাহান ঘুসঘুসকে বলেন, কিছু হয়নি। মিনমিনে উত্তর দেয় সুরলা। সন্ধিয়ান হয়ে বলেন রেহানা।
সুরলা বাহানার আশ্রয় নেয়। হুট করেই মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে, ভালো লাগছে না এখানে থাকতে। আমি বাসায় যাব, তুমি থাকো। সুরলা হাঁটা ধরে, রেহানাও আসেন পেছন পেছন। বাসায় ফিরে সুরলাকে রুমে পাঠিয়ে রান্নাঘরে চলে যান। ঝটপট নাস্তা বানিয়ে মেডিসিন আর পানি নিয়ে পা বাড়ান নীতিকার ঘরে, যেখানে সুরলা থাকে। গিয়ে দেখেন সুরলা জগিং স্যুট পরেই ঘুমিয়ে পড়েছে। রেহানার মায়া হয়, পাশে গিয়ে বসেন, মাথায় হাত বোলান, কপালে চুমু খান। নাস্তা নিয়ে ফিরে আসেন। মেয়েটা খানিক ঘুমিয়ে নিক, ব্যথাটা যদি একটু কমে। রেহানা চলে গেলে সুরলার চোখ খুলে ফুস করে নিঃশ্বাস ছাড়ে। এত সে ঘুমের ভান করছে, না হলে তাকে বিনা অসুখে ওষুধ নিতে হতো। খালামণি তাকে মাইগ্রেনের ওষুধ খাইয়ে মাথা ব্যথা দূর করতে চায়। এখন সে কিভাবে বলবে, খালামণি এটা মাথার অসুখ নয়, এটা মনের অসুখ। এই অসুখের কোনো ওষুধ নেই। এই অসুখটা কখনো মিষ্টি, কখনো টক। গত কয়েকদিন ছিল মিষ্টি, আজ থেকে টক। কারণ এখন থেকে ভালোবাসার মানুষটা তার থেকে দূরে থাকবে। যখন তখন দেখা হবে না, ঝগড়া হবে না, হবে না খুনসুটি। ভ্যাপসা টকে ছেয়ে যাবে তার পুরো মনটা। আবার যখন দেখা হবে, কথা হবে, তখন অসুখের স্বাদটা মিষ্টিতে পরিণত হবে। কবে অসুখ স্বাদটা মিষ্টি হবে ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে। পুরো দিনটায় মন খারাপের পাল্লা নিয়ে গড়ায়। বিকেল হতেই প্রতিদিনকার মতো ছাদে ওঠে সুরলা। গালে হাত দিয়ে ছাদের এক কোণে একটা বেঞ্চে বসে থাকে। মনটা তার ভীষণ খারাপ। কারণটা হলো চয়নের চট্টগ্রাম চলে যাও। মানুষটাকে দূরে যেতে হবে কেন? এখানে থাকলে কি হয়? ঢাকা শহরে কি চাকরির অভাব আছে? মানুষ অন্য শহর থেকে ঢাকা আসে, আর সে ঢাকা থেকে অন্য শহরে গেছে চাকরির জন্য। চয়ন ঢাকা থাকলে তো তাকে আজ মন খারাপ করতে হতো না। প্রেম শুরুর আগে শেষ হয়ে যাচ্ছে যেন। দূরত্ব যে এসে যাচ্ছে। এই কয়েকদিনে কত ভাব হয়ে গিয়েছে দুজনের। এমন আর কয়েকদিন গেলে সুরলা তার মনের কথা বলে দিতে পারত। আর কয়েকটা দিন না পাওয়ার আক্ষেপ থেকে যায় সুরলার। সুরলা যখন গাল ফুলিয়ে ভাবনার জগতে বিচরণ করতে ব্যস্ত, তখন পেন্টিং পেপার হাতে ছাদের পাশে পা রাখে চয়ন। আজ সে বাসা থেকেই এসেছে। হাতে ফোন, পেন্টিং হোল্ডার নেই। এর অর্থ আজ সে আঁকাআঁকি করবে না। পেন্টিং পেপার হাতে ছাদে এসে প্রথমেই চোখ রাখে পাশের ছাদে। চোখ বুলিয়ে কাউকে খোঁজে, চোখে পড়ে না। তারপর হাতে পড়া ঘড়িতে সময় দেখে 4:20। প্রতিদিন তো এই সময়ে ছাদেই থাকে কিট্টি। আজ এলো না কেন? রেলিংয়ের দিকে পা বাড়ায়। নিতুতে ছাদের কুল ঘেঁষে দাঁড়ায় চয়ন। উকি ঝুঁকি মারে এদিক ওদিক। চোখে পড়ে কোনায় ঘাপটি মেরে বসে থাকা সুরলার দিকে। চয়নের হাসি পায়। মেয়েটা এতই ছোট যে তাকে চোখে পড়েনি। এক কোনায় কিভাবে গালে হাত দিয়ে বসে আছে দেখো। সাদা ক্যাট প্রিন্ট শার্ট প্যান্ট, মাথায় ববকাট, চুলের ওপর ক্যাট সেফ হেয়ার ব্যান্ড। দেখতে ছোটখাটো একটা বিড়াল ছানার মতোই কিউট লাগছে। এই মেয়েকে কিট্টি নাম দিয়ে ভুল হয়নি, অনুধাবন করে চয়ন। কিন্তু মন খারাপ কেন কিট্টির? ছোট মানুষ সম্ভবত কেউ বকেছে, তাই এমন মন খারাপ করে বসে আছে, আন্দাজ করে চয়ন। হাতের পেন্টিং পেপার পেছনে লুকিয়ে হাঁক ছাড়ে। এই কিট্টি। কিট্টি ডাক শুনে বাস্তবে ফিরে আসে সুরলা। চয়ন ডাকছে তাকে, সামনে তাকাই। চয়নকে তাদের রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতে দেখি ভ্রু কুঁচকাই। চয়ন ডাকে, এইদিকে আসো। সুরলা বিনা বাক্যে পা বাড়ায়, ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়, বলে, হ্যাঁ বলুন। মন খারাপ? না। পিচ্চিদের মিথ্যে বলতে নেই, সত্যটা স্বীকার করো। কেউ বকেছে? কেউ বকেনি। তাহলে মন খারাপ কেন? এমনি। মলিন মুখে জবাব দেয়। চয়ন আর ঘাটে না। কেউ কোনো কিছু বলতে না চাইলে তাকে জোর করা উচিত নয়। সে বলে, সম্ভবত আমার কাছে তোমার মন ভালো করার ওষুধ আছে। চয়নের কথা শুনে, আমার সাথে নিয়ে যাবেন? প্রশ্নটাই মনে জাগে। এটাই তো তার মন ভালো করার ওষুধ। চয়ন কি তার মনের কথা জেনে গিয়েছে? চমকে তাকায় সুরলা। তোতলিয়ে বলে, কি ঔষধ? চয়ন পেছনে লুকানো হাত সামনে আনে। হাতে থাকা পেন্টিং পেপার বাড়িয়ে দেয় সুরলার দিকে, বলে, এটাই দেখো তো ভালো লাগে কিনা, মন খারাপের মাত্রাটা কিছুটা হলেও কমে কিনা। পেন্টিং পেপার হাতে নেয় সুরলা। চোখ বুলিয়ে ভ্রু কুঁচকায়। পেন্টিংয়ে ও সেই দিনের কথা টেনে আনবে ভাবেনি সে। চয়ন তাকে যেই পেন্টিং পেপার দিয়েছে তাতে দুটো মেয়ের ছবি আঁকা। দৃশ্যটা এমন যে সে কারো চুল ধরে টানছে। যার চুল ধরে টানছে সে তাকে ছাড়ানোর চেষ্টা করছে, সেই দিনের মতো। সুরলা চয়নের দিকে তাকিয়ে রাগত কণ্ঠে বলে, এটা কি এঁকেছেন? তোমার ছবি। তুমি তো বলেছিলে তোমার ছবি এঁকে দিতে। তাই বলে এমন ছবি এঁকে দেবেন? পেইন্টিংয়ে আমি একটি বাস্তব চিত্র তুলে ধরেছি।
সুরলার মন খারাপের মাত্রাটা বেড়ে যায়। সে ভেবেছিল চয়নের দেওয়া পেন্টিং সে নিজের কাছে আগলে রাখবে। কেউ জিজ্ঞেস করলে বলবে এটা তার ভালোবাসার মানুষের দেওয়া প্রথম উপহার। উপহারময় থাকবে ভালোবাসার চিহ্ন। কিন্তু এই উপহারটাই ভালোবাসার চিহ্নের বদলে তার ঝগড়ার চিহ্ন আছে। এই উপহার কেউ দেখলে তাকে ঝগড়াটে উপাধি দেবে, বিশেষ করে নিতুর চোখে পড়লে। সে ঢোল বাজিয়ে সবাইকে দেখাবে, ফেসবুকে আপলোড করে দেবে। সবাই তাকে নিয়ে মজা করবে, ভেবেই খারাপ লাগে। পেন্টিংটা ফেরত দিতে চায়, হাত বাড়াতে গিয়ে চোখ যায় দৃশ্যপটের নিচে ক্যাপশনে। পেন্টিংটা কাছে এনে চোখ বোলায়, তাতে লেখা চুলাচুলিতে গোল্ড মেডেল প্রাপ্ত কীর্তি এবং তার হাতে শিকার হওয়া নিরীহ কন্যা নিতু। লেখাটাতে আরেকবার চোখ বুলিয়ে খিলখিল করে হেসে দেয় সুরলা। মন খারাপের ধাপটা নিমেষেই দূর হয়ে যায়। সে হাসতে থাকে। সুরলার হাসি স্বস্তি দেয় চয়নকে। সে বলে, যাক, মন খারাপের মাত্রাটা কিছুটা হলেও কমেছে। এভাবেই হাসি খুশি থাকবে, তোমাকে মলিন মুখে পচা দেখায়। সুরলা হাসি থামায়, কৃতজ্ঞতার সুরে বলে, প্রথমে পেইন্টিংটা দেখে মন খারাপের মাত্রাটা বেড়ে গেছিল, তবে ক্যাপশন পড়ে তা কেটে গিয়েছে। ক্যাপশনটা ফানি ছিল, চুলাচুলিতে কেউ গোল্ড মেডেল পায়। যদি আয়োজন করা হয় তবে তুমি পাবে, আমি নিশ্চিত, বলে হাসে চয়ন। সুরলা বলে, ধন্যবাদ, তবে ভালো ছবি এঁকে দিলে খুশি মাত্রা আরো বেশি হতো। জবাবে চয়ন হাসে। কিছু ব্যাপার গোপন থাকাই ভালো, পরে চমকে দেওয়া যায়। সে কথা এড়িয়ে বলে, আজই যাই। আজ যাই, ফ্রেন্ডদের সাথে দেখা করতে যেতে হবে তো। ভালো থেকো। আর দেখা হয় কিনা জানি না, তবে দোয়া করি সবসময় ভালো থেকো, মন দিয়ে পড়ালেখা করো আর বড় কিছু হও। বিদায় শব্দটার এক পুলকি কষ্ট এনে পড়ে সুরলার মনে। ইচ্ছে করে না বিদায় দিতে, তাও দিতে হয়। সে অনিচ্ছাটাকে চেপে মৃদু হেসে বলে, ভালো থাকবেন আপনিও, ঢাকায় এলে দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বলে বিদায় নেয় চয়ন। সুরলা চেয়ে থাকে চয়নের পানে। চয়ন যেদিন চট্টগ্রাম চলে যায় সেদিন বিকেলে সুরলা নিজের বাসায় ফিরে যায়। খালার বাসায় চয়নের শূন্যতা তাকে ভোগায় কি না, সেদিন রাতে না খেয়ে ঘুমায়। সকালে জগিংয়েও যায়নি। নাস্তার টেবিলে বসে জানায় সে বাসায় ফিরে যাবে। রেহানা আরও কয়েকদিন থাকতে বললে জেদি গলায় বলে, আর একদিনও থাকবো না এখানে, আজই চলে যাব। তুমি দিয়ে আসলে আসবে, না হয় আমি একাই চলে যাব, তবুও যাবই। সুরলার কথায় অবাক হয় টেবিলে থাকা সবাই। রেহানা ভাবেন হয়তো মুড সুইং করছে। তিনি সায় জানান, দিয়ে আসবেনও বলেন। অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নাস্তা করতে বসেন নীতিকাও। সুরলার কথায় ভ্রু কুচকায় সে। চোখে ভাসে কাল সকাল থেকে সুরলার মনির মুখটা। উঠান ভাবনার জগতে বিচরণ করার দৃশ্য। কি হয়েছে শুরুর? ওই ছেলের সাথে কোনো সমস্যা হলো না তো? কত ভাবনা মাথায় আসে তার। নাস্তা করে রুমে গিয়ে সরুকে একান্তে জিজ্ঞেস করে। ও কোনো উত্তর পায় না। সরু গাল ফুলিয়ে বসেছিল। নীতিকার সময় দেয়, 2-1 দিন যাক, নিজ থেকে বলবে হয়তো। সেদিন বিকেলে জেদ ধরে বাসায় চলে আসে। সাবিনা অবাক হন, এই মেয়েকে কখনো ওই বাসা থেকে বকা ছাড়া আনা যায়নি, আজ নিজ থেকে চলে এলো। বাসায় এসে সুরলা সর্বপ্রথম নিজের রুমে যায়। দরজা আটকে টলি খুলে চয়নের দেওয়া পেন্টিংটা বের করে। কাল চয়নের থেকে পেন্টিং নিয়ে ছাদে শুকাতে দেওয়া রেহানার বড় ওড়নাটা পেঁচিয়ে চুপি চুপি বাসায় এনেছে। রুমে গিয়ে সবার চোখের আড়ালে ট্রলিতে রেখে দিয়েছে। পেন্টিং বের করে তাতে একবার হাত বোলায়, এতে চয়নের স্পর্শ লেগে আছে। সুরলা মুচকি হাসে। চয়নকে অনুভব করে। খানিক পরে ড্রয়িং রুম থেকে ডাক পড়ে তার। পেন্টিংটা কাভার্ডে রাখতে যায়। উল্টো করে রাখতে গিয়ে চোখ যায় উল্টো পিঠে। রাখতে গিয়েও রাখে না। কাছে এনে দেখতে থাকে, অবাক হয়। দুটো পেন্টিং পেপার জোড়া করে দুপাশে দুটো ছবি এঁকে দিয়েছে চয়ন। একটা ঝগড়ার দৃশ্য, আর একটা সেদিন চয়নের পানির বোতল হাতে বসে থাকার দৃশ্য। জগিং স্যুট পরে বোতল হাতে বসে আছে সুরলা। সুরলা মুগ্ধ হয়। কি নিদারুণ কাজ। এতক্ষণে বুঝতে পারে কাল ভালো ছবির কথা বলায় চয়ন হেসেছে কেন। তার ইচ্ছে করে চয়নকে কৃতজ্ঞতার সাগরে ভাসিয়ে দিতে। পেন্টিংটা দেখে মন ভালো হয়ে যায় তার। মৃদু হাসি লেগে থাকে ঠোঁটের কোণে। ভালোবাসার মানুষ থেকে পাওয়া প্রথম উপহারটা যে এত চমৎকার হবে ভাবেনি সুরলা। এই পেন্টিংটা দেখে প্রথম কত মন খারাপ হয়েছে তার, অথচ ভাবেনি এত চমৎকার কিছু অপেক্ষা করছে তার জন্য। চেহারায় উৎফুল্লতা খেলে যায়। মুচকি এসে পেন্টিংটায় হাত বোলায়, আবারও ডাক পড়ে। সাবিনা মেয়ের জন্য ঠান্ডা পানি বানিয়ে বসে আছেন। এত দূর থেকে এসেছেন, খেয়ে একটু আরাম পাবে। সুরলা পেন্টিংটা কাভার্ডে রেখে প্রফুল্ল মনে রুমের বাইরে যায়। ড্রয়িং রুমে গিয়ে মা আর খালাকে একসাথে গল্প করতে থেকে হাসি দিয়ে পাশে বসে। রেহেনা সুরলার দিকে তাকান।
কাল থেকে এখানে আসার আগ অব্দি সরলার মুখে হাসি দেখেননি। বাসায় পা রাখতে মুখে হাসি ঝুলছে, চেহারায় খুশি খেলে গেছে। অবাক লাগে তার। পরে ভাবেন হয়তো নিজ নিজে পা রাখাই সব ঠিকঠাক হয়ে গেছে। জিজ্ঞেস করেন, সরলা মায়ের কোলে মাথা রেখে বলে, মায়ের করেছে শান্তিদায়ক স্থান আর দুটি নেই। এ স্থান শুধু শান্তি, কোনো দুঃখ নেই। অতীতে থাকলেও সব নিঃশেষ হয়ে যায়, তাই না মা? সাবিনা হাসেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, এতদিন এই শান্তির কথা মনে ছিল না? কিভাবে থাকলি মাকে ছাড়া? মায়ের কথায় অভিমান খুঁজে পায় সুরলা। উঠে মাকে জড়িয়ে ধরে বলে, এই তো চলে এলাম, আর যাব না। অনেক মিস করেছি তোমায়। আমিও তোকে মিস করছি। তোকে ছাড়া বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। মা মেয়ের কথার মাঝে ফোড়ন কাটেন রেহেনা, বলেন, করুণ গলা রেহেনার। সাবিনা প্রতিবাদী সুরে বলে, আপা একদম ইমোশনাল ব্ল্যাকমেল করবে না। পরে দেখা যাবে সরু তোমার সাথে আবার চলে গিয়েছে। আমি কিন্তু মেয়েকে আর দিব না। রেহেনা হেসে বলেন, আমি পারলে মেয়েকে তোমার বাসায় যেতে দিতাম না। তোমার কাছে গেলে মেয়ে আমায় ভুলেই যায়। আমার চেয়ে সরুকে তুমি কাছে পাও বেশি। এটা ঠিক না আপা। মেয়েটাকে একবার আমার কাছে ছেড়ে দাও। করুণ গলায় আকুতি জানায় সাবিনা। সুরলা দুজনের মাঝে গিয়ে বসে, দুজনের ঝগড়া থেকে হাসে। এটা কোনো নতুন বিষয় না। প্রতিবারই রেহেনা সুরলাকে দিতে এলে সাবিনা বোনকে সাবধান করে দেন। সুরলাকে নিয়ে দু বোনের মাঝে ছোটখাটো ঝগড়া লেগে যায়। ফলাফল আসে সাবিনার মেয়েকে দেবেন না বোনের বাসায়, আর রেহেনা সুরলাকে সাধবেন না বাসায় যেতে। ফলাফল বাস্তবে পরিণত হয় না। রেহেনা সুরলাকে কয়েকদিন না দেখে থাকতে পারেন না। কয়েকদিন গেলেই চলে আসেন। বোনকে মানিয়ে ঠিকই নিয়ে যান। সাবিনাও তখন আটকাতে পারে না। বোনের জেদে হার মানে। বলতে গেলে সুরলা নিজের বাসা থেকে বেশি খালার বাসায় থাকে। সাবিনা পড়ালেখার দোহাই দিলে রেহেনা খিলগাঁও থেকে ভার্সিটি পাঠান সুরলাকে, তবুও বাসায় যেতে দেন না। দু মায়ের ঝগড়া থামায় সুরলা, দুজনকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাদের দুজনকেই ভালোবাসি। দুজনেই আমার মা। আমি দুই মায়ের কাছে থাকবো, তাও ঝগড়া করো না প্লিজ। দুই বোন থামে, সুরলাকে জড়িয়ে ধরে রাখেন। বিকেলে রেহেনা ফিরে আসেন। মা বাবা 7 পড়ুয়া ছোট ভাই সরলের সাথে খুনসুটিতে দিনটা ভালোভাবেই কেটে যায়। চয়নের কথা মনে পড়ার অবকাশ থাকে না। রাতে ঘুমোতে গিয়ে একাকিত্ব যখন তাকে ছুঁয়ে দেয়, তখন চয়ন আসে তার ভাবনায়। পেন্টিং হাতে নিয়ে চয়নকে নিয়ে ভাবতে থাকে। চয়নের সাথে কাটানো মুহূর্তগুলো ভেবে হাসে, দোয়া করে শীঘ্রই যেন আবারও মুহূর্তগুলো ফিরে আসে নানান রঙে। কেটে যায় সপ্তাহ। সুরলার দিন কাটে চয়নের ভাবনায়। আর চয়ন, সে তো সুরলাকে প্রায় ভুলতেই বসেছে। কাজের চাপে নিজের পরিবারকে মনে করা যেখানে দায়, সেখানে কয়েকদিনের পরিচিত এক প্রতিবেশীর স্মৃতিচারণ বিলাসিতা মাত্র। সকালে অফিসে যায়, রাতে ফেরে। ক্লান্ত শরীরটা শাওয়ারে ভিজিয়ে একটুখানি খেয়ে বিছানায় গা এড়িয়ে দেয়। চোখ লেগে গিয়ে রাত পার হয়। সকাল হতেই আবার অফিসের জন্য দৌড়ায়। এত সবে সুরলার ঠাঁই হয় না তার ব্যস্ত রুটিনে। সে ঘুণাক্ষরেও টের পায় না কেউ দূরে বসে দিন রাত তার নাম জপছে, তাকে নিজের ভাবনায় ডুবিয়ে রাখছে। আইইউবি এর সবচেয়ে কোলাহলপূর্ণ স্থান হলো ক্যান্টিন। ক্লাসের ফাঁকে শিক্ষার্থীরা এসে ভিড় জমায় এখানে। কেউ আসে খেতে, কেউ আড্ডা দিতে। চারিদিকে হইচই আর মানুষের ভিড় চোখে পড়ার মতো। চারিদিকটা যখন কোলাহলে পরিপূর্ণ, তখনও ক্যান্টিনের মাঝের একটা টেবিলে বিরাজ করছে নিস্তব্ধতা। 3 জন মানুষ নীরবতার আশ্রয় নিয়ে চুপটি করে বসে আছে টেবিলের 3 প্রান্তে। সমবয়সী 2 মেয়ে ও একটি ছেলে। পরনে ফর্মাল ড্রেস আপ, গলায় ঝোলানো আইডি কার্ড, যাতে লেখা আছে এরা 3 জনই আইইউবি এর ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী। নাম পিয়াম, রাসনা, সুরলা। টেবিলের এক প্রান্তে মলিন মুখে গালে হাত দিয়ে বসে আছে সুরলা। তার বিপরীত মুখী চেয়ারটাই গালে হাত দিয়ে সুরলার দিকে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছে রাসনা। সুরলার পাশ বরাবর চেয়ারে মোবাইলে কিছু একটা দেখছে পিয়াম। খানিক পরপর মোবাইল থেকে চোখ উঠিয়ে টেবিলের বাকি 2 মানবীকে পরখ করছে এক পলক। চোখ নামিয়ে আবারও মন দিচ্ছে মোবাইলে। এই রীতি চলছে বিগত 15 মিনিট যাবৎ। এতে সুরলা আর রাসনার কোনো আপত্তি না থাকলেও ঘোর আপত্তি পিয়ামের। এক রাশ বিরক্তি এসে ভিড় জমিয়েছে পিয়ামের চেহারায়।
এত হইচই এর মাঝে বসে থেকে ওরা দুজন কিভাবে ধ্যানমগ্ন হতে পারে ভেবে পায় না পিয়াম। সুরলার সাথে পিয়ামের পরিচয়টা ভার্সিটির প্রথম দিন সুরলাকে দেখে সে ভেবেছিল হতে পারে কারো ছোট বোন এসেছে। ডেকে জিজ্ঞেস করেছিল, পিচ্চি তুমি কার সাথে এসেছো? সুরলা রেগে তার আইডি কার্ড দেখিয়েছে তখন। তাতে বেশ অবাক হয়েছে পিয়াম। তারপর হুটহাট কথাবার্তায় দিন কয়েকের মাঝেই পরিচয়টা বন্ধুত্বে পরিণত হয়েছে। তাদের বন্ধুত্বের মাসখানেক পরেই রাসনাও বন্ধুত্বের হাত বাড়ায়। তারপর তারা তিনজনের একটা সার্কেল তৈরি হয়ে যায়। পুরনো সব কথা মনে মনে আওড়ায় পিয়াম। একটা ব্যাপার তাকে ভাবায়, তা হলো সুরলার পরিবর্তন। সুরলাকে যতদিন ধরে চেনে তার একটা দিনও সে সুরলার মলিন চেহারা দেখেনি। সবসময় হাসি খুশি থাকতে দেখেছে। আজকাল সুরলার চেহারায় মলিনতা দেখা যায়, সাথে কেমন যেন উদাস ভাব। সারাদিন কি ভাবনায় ডুবে থাকে কে জানে। ক্লাসেও অমনোযোগী ভীষণ। পিয়াম এই ব্যাপারগুলো লক্ষ্য করছে প্রায় সপ্তাহখানেক ধরে। মাঝে বেশ কিছুদিন সুরলা ভার্সিটিতে আসেনি, খালার বাসায় ছিল। তাও সপ্তাহে 2-3 দিন বিভিন্ন রেস্টুরেন্টে আর ভিডিও কলের আড্ডা বাদ যায়নি। তখন সব কিছু নিয়ম মাফিক ছিল। বাসায় ফেরার পরদিন যখন ভার্সিটি এলো, সেদিন থেকেই সুরলার পরিবর্তনটা চোখে পড়েছে। বান্ধবীর এই পরিবর্তন মেনে নিতে পারে না পিয়াম। সে চায় সুরলা আগের মতো হোক। কি সমস্যা বলুক, সে সমাধান করার চেষ্টা করবে। আগে জানতে হবে। ফোন পকেটে রাখে সে, গলা ঝেড়ে বলে, এই তোরা এই ভ্যাবলা মার্কা ভাব নিয়ে বসে আছিস কেন? কাহিনী কি? পিয়ামের কথায় ধ্যান ভাঙে দুই বান্ধবীর। রাসনা হতাশ গলায় উত্তর দেয়, কাহিনী বোঝার চেষ্টা করছি, বাট পারছি না। পিয়াম ভেবেছিল সুরলার ব্যাপারে কিছুটা হলেও জানে রাসনা, কিন্তু এখন দেখে ভিন্ন ব্যাপার। সে সুরলার দিকে প্রশ্নবোধক চাউনি দিয়ে বলে, শুনলা কি হয়েছে তোর? গত এক সপ্তাহ তুই ক্লাসে ছিলি ঠিকই, কিন্তু তোর মন ক্লাসে ছিল না। আজকাল সারাক্ষণ অন্য মানুষকে থাকিস, আর কি যেন ভাবিস সারাদিন। চুপচাপ থাকিস, কোনো কথাও বলিস না। কারণটা কি বলবি? চয়নের ব্যাপারটা বন্ধুদের এখনো বলেনি সুরলা। সে দুই বন্ধুর দিকে তাকায়, দুজনের চোখে প্রশ্নের জোয়ার দেখে সে দ্বিধায় পড়ে। বন্ধুদের জানাবে নাকি জানাবে না? পরক্ষণেই ভাবে বন্ধুরা তো তার পরিবারকে বলবে না, পারলে সাহায্য করবে, বুদ্ধি দেবে। এই আশায় জানাতে উদ্যত হয়। টেবিলে রাখা ব্যাকপ্যাক থেকে ফোন বের করে, সাইড বাটন চেপে স্ক্রিন অন করে, লক খুলে হোম স্ক্রিন ওয়ালপেপারে চোখ বোলায়, ফোনটা রাখে টেবিলের মাঝে, বলে, আমার পরিবর্তনের কারণ। পিএম ফোন হাতে নিয়ে দেখে হোম স্ক্রিনে শোভা পাচ্ছে একটা সুদর্শন যুবকের হাস্যজাল ছবি। ছেলেটাকে ইতিপূর্বে সে দেখেছে বলে মনে হয় না। কে ছেলেটা? এই প্রশ্নটা চোখে ভর করে ভ্রু কুঁচকে তাকাই বান্ধবীর দিকে। সুরলার লাজুক হাসে, এতে পিএমের কুচকানো ভ্রুজোড়া আরো কুচকে যায়। সে বলে, ছেলেটা কে? আর সে কিভাবে তোর মন খারাপের কারণ হতে পারে? ছেলেটার সাথে তোর পরিবর্তনের সূত্রপাত কোথায়? সুরলা কিছু বলতে নেবে তার আগে পিএমের হাত থেকে ফোন কেড়ে নিয়ে রাসনাও চোখ বুলায়। অবাক হয়ে বলে, বেশ সুন্দর তো, ছেলেটা কে রে? সুরলা ঠোঁট ভিজিয়ে চয়নের ব্যাপারটা খুলে বলে। সব শুনে পিয়াম আর রাসনা অবাক চোখে তাকিয়ে থাকে তাদের বান্ধবীর দিকে, যেন সুরলার প্রেমে পড়ার ব্যাপারটা বিশ্বাস করতে পারছে না তারা। বিস্ময়ে রাসনা দাঁড়িয়ে এক চিৎকার দেয়। ক্যান্টিনে থাকা সবাই ঘুরে তাকায় তার দিকে। পিয়াম রাসনাকে ধরে বসায়। হুট করে কি ভেবে রাসনা রেগে যায়, গম্ভীর মুখে বলে, এত কিছু হয়ে গেল আর তুই আমাদের এখন জানাচ্ছিস? সুরলা আমতা আমতা করে বলে, আসলে বলবো বলবো করেও বলা হয়নি, কেমন যেন লজ্জা লাগছিল। সুরলার চেহারা লাজুকতা খেলে যায়। তা দেখে পিয়াম হেসে বলে, আমি ভাবতে পারিনি আমার পিচ্চি বান্ধবী একদিন প্রেমে পড়বে, কারো কথা ভেবে দুই গাল লাল করবে, ভাবতে অবাক লাগে। সুরলা লাজুক হাসে, ছন্দের পতন করে বলে, প্রেম হচ্ছে ঝড়ের মতো, হুটহাট এসে সব গন্ডগোল করে দিয়ে যায়। দেখ পিয়াম, প্রেমে পড়তে না পড়তে কেমন কবি কবি ভাব এসে গেছে, অথচ প্রেমের 5 বছর পূর্ণ হলেও এখন অব্দি কবি ভাব এলো না আমার। কি নির্মমতা! রগর করে বলে রাসনা। পিয়াম বলে, আমারও এলো না আজ অবধি। ব্যাপারটা দুঃখজনক। যাই হোক, সুল্লা টিট চাই। বান্ধবী প্রেমে পড়েছে, টিট তো পাওয়াই যায়। সার্কেলে এমন একজন মানুষ থাকে যে কিনা খাবারের কথা শুনলেই লুটিয়ে পড়ে। এই সার্কেলের পেটুক মানুষটা হলো রাসনা। 3 জন মানুষের খাবার একা সাবার করার ক্ষমতা রাখে সে। এত খেয়েও মোটা হয় না। ট্রিটের কথা বলতে দেরি, রাসনার খাবার অর্ডার দিতে দেরি নেই। ক্যান্টিনে সব ধরনের খাবার আজ টেস্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তা দেখে পিয়াম কপাল চাপড়ে বলে,
এই মেয়ের খাবারের কথা শুনলে হুঁশ থাকে না। সুরলা এখন টিপ দিবে বল না, অথচ রোসা খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এরই মাঝে খাবার নিয়ে ফিরে এলো রাসনা। ওইটার আসার অপেক্ষা করেনি, নিজেই নিয়ে এসেছে। টেবিলের কাছে এসে বলে, পিয়াম, তোর জন্য কিছু অর্ডার দিব? পিয়াম বিরক্তি ভঙ্গিতে বলে, সুরলা টিপ দেবে এখনো বলেনি। আরে দিবে ট্রিট, তুই চিন্তা করিস না। আত্মবিশ্বাসের সাথে বলে রাসনা। তারপর সরলার দিকে তাকিয়ে বলে, কি রে সুর, দিবি না? সরলাকে সুর ডাকে রাসনা। সরলা খানিক ভেবে বলে, দিব, যদি আমাকে সাহায্য করিস। রাসনা বসে খাওয়া আরম্ভ করছে ইতিমধ্যেই। খেতে খেতে পিয়ামকে দেখিয়ে দিয়ে বলে, আমি খাই, পিয়াম সাহায্য করবে। পিয়াম আবারও কপাল চাপাই বলে, তোর খাওয়া দেখে আমার ভয় হয়, কোনো একদিন না জানি আমাকে খেয়ে ফেলবি। তোকে খেতে ভালো হবে না, জঘন্য হবে, তাই সেই ভাবনা মাথায় আনবি না, নিশ্চিন্তে থাক। খেতে খেতেই বলে রাসনা। পিয়াম সরলার দিকে তাকিয়ে বলে, পেটুকের অধ্যায় বাদ দে, বল তুই এখন কি করতে চাস? প্রেমটা হয়ে গেলে নিশ্চিত হই আমি। ওকে দেখতে ইচ্ছা করছে, এত দূরত্ব ভালো লাগে না। মলির মুখে বলে সুরলা। পিয়াম খানিক ভেবে বলে, ফেসবুকে নক দে, টুকটাক কথাবার্তা বললে আগে বিষয়টা কাছে আসার গল্পটা শুরু হোক। ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ সম্ভবত, গত কয়েকদিন পেয়েছি, কাল থেকে আইডি পাচ্ছি না। ইনস্টাগ্রাম চেক কর, অ্যাকাউন্ট পেলে নক দে। ইনস্টাগ্রামও নেই, এই কয়েকদিনের সব চেক দিয়েছি কাল। সুরলার চেহারায় মলিনতা বাড়ে। পিয়াম ভাবতে বসে। রাসনা খেতে খেতে বলে, যেহেতু চয়ন তোর খালাদের পরিচিত, তাই নাম্বারটা তাদের কাছে থাকতে পারে। খালার বাসায় যা, নাম্বারটা জোগাড় করে কল দে। আর কল দিয়ে কি বলবো? তড়িৎ প্রশ্ন করে সুরলা। বলবি পেন্টিংয়ের জন্য ধন্যবাদ দিতে কল দিয়েছিস। আবারও খাওয়াই মন দেয় রাসনা। রাসনার বুদ্ধি পছন্দ হয় সুরলার, চোখে মুখে উৎফুল্লতা দেখা দেয়। পিয়াম বলে, বাহ, পেটুকের মাথায় আবার খাবার বুদ্ধি ছাড়া জায়গাও আছে দেখি। রাসনা হেসে বলে, বুদ্ধি কাজে লাগলে আবারও ট্রিট চাই কিন্তু। সুরলা সায় জানায়। টুকটাক আলোচনা শেষে বাসায় ফেরে সুরলা। বিকেলে বায়না ধরে খালার বাসায় যাবে, খালামণিকে দেখতে ইচ্ছে করছে। কালই ফিরবে আবার। সাবিনার আপত্তি থাকলেও মেয়ে জেদের কাছে হার মানে। সুরলা বিকেলে খালার বাসায় চলে আসে। এর ফাঁকে নিতু আর খালার ফোন চেক দেয়, কিন্তু নাম্বার পায় না। রাতে ফোন লো ব্যালেন্সের বাহানায় নিলয়ের ফোন নেয় মাকে ফোন দেবে বলে। বারান্দায় গিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করে, অবশেষে পায় চয়নের নাম্বার। সুরলার খুশি দেখে কি, পরদিন সকালে নাম্বার নিয়ে খুশি মনে খালার বাসা থেকে সরাসরি ভার্সিটি যায়। ক্লাস শেষে চলে যায় মাচাং রেস্টুরেন্টে। নিরিবিলি জায়গা দেখে বসে। পিয়াম আর রাসনার উপস্থিতিতেই কল দেয়। দুবার কল দিতেই রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে চয়নের মধুর গলা। ফোন কানে দিয়ে হ্যালো শব্দটা শুনতেই সুরলা কেঁপে ওঠে, হৃদস্পন্দন বাড়তে থাকে। সুরলা ফোন কানে দিয়ে চুপটি করে বসে থাকে, কথা বলে না। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে হ্যালো শব্দটা ভেসে আসে আরও একবার। সুরলা তখনও অসাড় হয়ে বসে আছে। পাশে বসা পিয়াম ঝাঁকি দেয় সুরলাকে, ইশারায় বলে কথা বলতে। সুরলা ভরকায়, কি দিয়ে কথা শুরু করবে ভেবে পায় না। ওপাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো বলে কল কেটে দেয়। পিয়াম বিরক্তি ভঙ্গিতে বলে, কল দিয়ে কথা না বলে কাহিনী করছিস কেন? সুরলা ভীরু চোখে বলে, কি বলবো খুঁজে পাচ্ছি না। তুই কল দে, আমি বলে দিচ্ছি। রাসনা ফোনের দিকে তাকিয়ে বলে। সুরলা নড়ে না। পিয়াম ফোন হাতে নিয়ে চয়নের নাম্বার ডায়াল করে। ফোন রিং হচ্ছে। পিয়াম কড়া গলায় বলে, ফোন দিয়ে কথা বলবি নাকি বলে আমার সামনে এই পেঁচা মুখ করে বসে থাকতে পারবি না, বলে দিলাম। পিয়ামের কথা শেষ হতেই ফোন রিসিভ হয়। সুরলা কাপা হাতে ফোন কানে দেয়। ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী ধমক, হ্যালো, কল দিয়ে কথা না বললে কল দেন কেন? রাসনার টিস্যুতে কিছু একটা লিখে সুরলার সামনে ধরে, ইশারায় বলতে বলে। সুরলা চোখ বুলিয়ে বলে, চয়ন বলছেন? ওপাশ থেকে ভেসে আসে, হ্যাঁ, আপনি কে বলছেন? সুরলা। কোন সুরেলা? চয়নের প্রশ্নে চমকায় সুরলা। চয়ন তাকে ভুলে গেল, যার জন্য সে রাত দিন এক করে ভাবনা সাগরে হাবুডুবু খাচ্ছে। সেই ভুলে গেল। মন খারাপ হয় তার, চুপ থাকে। ওপাশ থেকে চয়ন বলে, যেভাবে আমার আপনাকে চিনতে সুবিধা হয় তেমন পরিচয় বলুন। আপনি আমাকে কিভাবে চিনেন আর কি দরকারে কল দিলেন?
সুরলার অভিমান জমে মনে। একতরফা ভালোবাসায় সুখ দুঃখ অভিমান সব একজনেরই হয়। দ্বিতীয় জন তার লেশমাত্র টের পায় না, চয়নও পায় না। আবারও তাগাতা দেয়। সুরলা চুপ থাকে। পিয়াম রাসনা তাড়া দেয় বলার জন্য। সুরলা অভিমানী গলায় বলে, আমাকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি? আমাকে ভুলে যাওয়ার অপরাধে আপনার চুল টেনে ছিঁড়ে ফেলা উচিত। সুরলার অভিমানী কথায় সূত্র থাকে, চুল টানা সূত্র। যেই সূত্র বোঝে চয়নের মনে পড়ে তার প্রতিবেশী কিট্টির কথা। সুরলার ব্যাপারে নিশ্চিত হতে সে ভ্রকুসকে বলে, কীর্তি, হুম। অভিমানী গলায় বলে সুরলা। পিয়াম আর রাসনা হাঁপ ছাড়ে। যাক, অন্তত চিনতে পেরেছে। সুরলার অভিমান চয়ন অবধি পৌঁছায় না। চয়ন অবাক কণ্ঠে বলে, কীর্তি, হঠাৎ আমাকে কল দিলে? নাম্বার কোথায় পেলে? সুরলা কথা এড়িয়ে বলে, আপনি আমাকে ভুলে গেলেন কেন? সরি কীর্তি, আসলে কাজের চাপে তোমার কথা মাথা থেকে সরে গিয়েছিল। মৃদুস্বরে বলে চয়ন। কেমন আছেন? এই তো ভালোই, তুমি কেমন আছো? ভালোই। হঠাৎ আমাকে কল দিলে? চুল ছেঁড়া ধান্দা করছো না তো? রগর করে চয়ন। কিট্টির কথা মনে করতেই তার উপচে পড়া রাগ যেন খসে পড়েছে। এতক্ষণে সুরলাও মান অভিমানের পাল্লা চুকিয়ে খানিক স্বাভাবিক হয়েছে। রাসনা তার দিকে একটা টিস্যু বাড়িয়ে দেয়। সুরলা ভ্রুকুসকে হাতে নাই, চোখ বুলিয়ে দেখে। তাতে লেখা চয়ন যদি ফোন করার কারণ জিজ্ঞেস করে বলবি পেন্টিংয়ের রিভিউ দিতে কল দিয়েছিস। লেখাটা পড়তে গিয়ে মুখ ফসকে বলা শুরু করে, চয়ন যদি ফোন বাকিটা বলতে পারে না। রাসনা মুখ চেপে ধরে, ফোন দূরে নিয়ে ফিসফিস করে বলে, বুদ্ধু, কি বলতে চাচ্ছিলি তুই? সুরলার হুঁশ হয়। ভীত গলায় বলে, এবার? পিয়াম ফিসফিসিয়ে বলে, এই যে পেন্টিংয়ের জন্য ধন্যবাদ দিতে ফোন দিলাম। সুরলা ফোন কানে দেয়। চয়ন বলে, কি বলছিলে? সুরলা বলে, আসলে আমি আপনার দেওয়া পেন্টিংটা সেদিন বাসায় নিয়ে কাভার্ডে রেখে দিয়েছিলাম, ভালো করে দেখা হয়নি। আজ সকালে কাভার্ড খুলতে গিয়ে চোখে পড়লো। উল্টে পাল্টে দেখতে গিয়ে চমৎকার একটা ছবি দেখলাম। এর আগে দেখিনি, তাই ধন্যবাদ দিতে কল দিলাম। পছন্দ হয়েছে? ভীষণ চমৎকার হয়েছে পেন্টিংটা, অনেক অনেক ধন্যবাদ। উৎফুল্লতার সাথে বলে সুরলা। চয়ন হাসে, বলে, যাক, তোমার পছন্দ হলেই হবে। হুম। বাই দ্য ওয়ে, আমার নাম্বার কোথায় পেলে বললে না? অনেক কসরত করে জোগাড় করেছি। চয়নের টিফিন টাইম শেষ হয়। বিদায় নিয়ে কল কেটে দেয়, কাজে চলে যায়। ফোন রেখে সুরলা হাঁপ ছাড়ে। রাসনা খাওয়ায় ব্যস্ত। পিয়া মিটিমিটি হাসতে। সুরলা ভ্রু কুচকায়। হাসছিস কেন? তোর কাজ যেভাবে তোকে ট্রিট করছে আমার সত্যি মনে হচ্ছে তুই একটা বাচ্চা। কিস্তি কিস্তি বলে বাচ্চা বানিয়ে দিয়েছে তোকে। কিস্তি থেকে কিউট গপ হবে ভাবিস, রাস্তায় দেখিস না? আবারও হাসে পিয়াম। সুরলা কপালে ছোট ছোট চুলে ফু দিয়ে বলে, সরলা নাম আবার, যা চাই তা আদায় করেই ছাড়ি। যেভাবেই হোক, রাস্তা তুই না দেখলেও আমি ঠিকই দেখতে পারছি। আর কায়দা করে গন্তব্যে ঠিক পৌঁছে যাব। শুধু দোয়া কর চয়ন তাড়াতাড়ি ঢাকা আসুক। রাত 9টা। পড়ার টেবিলে বসে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে গুনগুন করে গান গাইছে সুরলা। খানিক পরপর সামনে রাখা ল্যাপটপের স্ক্রিনে চোখ বুলিয়ে লাজুক হাসছে। স্ক্রিনে চয়নের একটা হাস্যজাল ছবি ভাসছে। সাবিনা রুমের দরজায় দাঁড়িয়ে মেয়ের কার্যকলাপ দেখেন। তার জায়গা থেকে ল্যাপটপের স্ক্রিন দেখা যায় না। মাইগ্রেনের কারণে সুরলার চোখে পড়া চশমার গ্লাসে একটা ছেলের অস্পষ্ট অবয়ব দেখতে পান। ভ্রু কুচকান। মেয়ে একটা ছেলের ছবি দেখে লাজুক হাসছে, কারণ কি? গত কয়েকদিন মেয়ের পরিবর্তন তার চোখে লাগছে। গুনগুন করে গান গাইছে, কখনো আবার গান ছেড়ে নাচছে, কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলছে। লাজুক হাসছে। খেতে বসে ভাবুক হয়ে যায়। আরো কত কি। সাবিনার কেন যেন মনে হয় মেয়ে প্রেমে পড়েছে। তার জানা মতে এর আগে সুরলার জীবনে প্রেম ভালোবাসার মানুষ ছিল না, যার অর্থ প্রথম প্রেমই এসেছে। তাই এই পরিবর্তন। কৈশোরে প্রেম এসেছিল সাবিনার জীবনে, তাই লক্ষণগুলো তিনি ধরতে পারেন। প্রেম জিনিসটা মানুষের জীবনের অমূল পরিবর্তনের করে দেয়, বিশেষ করে প্রথম প্রেমে। প্রথম প্রেম, প্রথম অনুভূতি। মনের গহীনে ভালোবাসা নামক সিংহাসনে যখন কেউ নিজের জায়গা করে নেয়, তখন আসনে বসে মানুষটা নিজের অজান্তেই মনোমনিবের মাঝে পরিবর্তন আনে। তার মাঝে 12 মাস বিরাজ করে বসন্ত ঋতু। হাওয়ায় দোলে সে, বিনা কারণে হাসে, আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখে। সারা প্রহর কল্পনায় ভালোবাসার মানুষটিকে ঠাঁই দেয়। চোখের আড়াল হলে তার আকৃতি ধারণ করা ছবির দিকে তাকিয়ে কথা বলে, হাসে, কত গল্প করে। কিশোর বয়সের ছেলে মেয়ে যখন প্রেমে পড়ে, তখন তারা দিন দুনিয়া ভুলে আবেগে ভাসে।
প্রেম, ভালোবাসা এবং ভালোবাসার মানুষটাই সর্বোচ্চ প্রাধান্য পায়। না বুঝে কত কি করে বসে তার ইয়াত্তা নেই। নিজের ওপর নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, মন যা বলে তাই করে। সুরলা কৈশোর পার করে এলেও তার মাঝে এখনও কৈশোরীর ভাব দেখা যায়। প্রেমে পড়ে সে যেন কৈশোরে চলে গেছে। সাবিনা পা বাড়ান মেয়ের দিকে। উদ্দেশ্য, মেয়ের সাথে টুকটাক কথা বলে জানার চেষ্টা করবেন ছেলেটার ব্যাপারে। কেমন না কেমন ছেলে, পরে না আবার মেয়ের সর্বনাশ করে বসে। আজকালকার সময় বেশিরভাগ প্রেম মানে বিছানায় নেওয়ার ফন্দি, আর গর্ভবতী হওয়ার পর বাচ্চাকে অস্বীকার করে ব্রেকআপ টানা। অ্যাবর্শন, স্বাস্থ্য অবনতি, প্রেশার, ডিপ্রেশন, এসব যেন প্রায় সব ছেলে মেয়েদের জীবনে ঘটা সামঞ্জস্যপূর্ণ ঘটনা। প্রতি 100 জন মেয়ের 50 থেকে 70 জন মেয়ে এই ঘটনার ভুক্তভোগী। তার মেয়েটা বড্ড সহজ সরল, যে কারো ফাঁদে পা দিতে দুবার ভাবে না। এখন ছেলেটার যদি খারাপ কোনো উদ্দেশ্য থাকে তবে সর্বনাশ ডেকে আনবে। তাই মা হিসেবে মেয়েকে সতর্ক করা তার কর্তব্য। সাবিনা মৃদু কেশে নিজের উপস্থিতি জানান দেয়। সুরলা কারো উপস্থিতি বুঝতে পেরে সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে পিছু ফেরে মাকে দেখে হেসে বলে, ও মা, তুমি আসো। সাবিনা বিছানায় বসেন। পুরো রুমটায় চোখ বোলান। দেওয়ালে টানানো পেন্টিংয়ে চোখ যায়। সুরলার জগিং স্যুট পরা একটা পেন্টিং, সেদিকে ইশারা করে বলেন, সরু, এই পেন্টিং কবে নিলে? এর আগে দেখিনি। এমনকি আজ সকালেও যখন তোকে ঘুম থেকে ডাকতে এসেছি তখন এটা ছিল না। সুরলা তাকাই দেওয়ালে, বলে, বিকেলে এনেছি। কোথা থেকে নিলে? সুরলা আমতা আমতা করে, কি বলবে ভেবে পায় না। সাবিনার খটকা লাগে, তাড়া দেন। সুরলা বলে, রাসনা দিয়েছে। সুরলার বন্ধু বান্ধবদের বেশ ভালো করে জানেন সাবিনা। তার জানা মতে রাসনা পেন্টিং জানে না। তিনি ভ্রু কুঁচকে বলেন, রাসনা পেন্টিং জানে? কখনো বলিসনি তো। আবার ভটকায় সুরলা, বলে, রাসনার বোন আছে না, রাশমা, ও পেন্টিং করে। রাসনা ওর বোনকে দিয়ে বানিয়ে দিয়েছে এটা। সাবিনা পেন্টিং এর কাছে যান। ভালো করে পরখ করে দেখেন। পেন্টিং এর এক কোণায় বাংলায় জুবাইয়ের লেখা চোখ পড়ে। মেয়ের মিথ্যা বুঝতে পারেন। পেন্টিং এর দিকে তাকিয়ে বলে, ছেলেটা কি করে? কখন সেচ এলে? তোতলাই সুরলা, এই রে ধরা পড়ে গেলাম। মা কিভাবে বুঝলো? সে তো বলেইনি। সাবিনা পিছু ফিরে দেখেন মেয়ের ফ্যাকাশে মুখ। মৃদু হেসে বলেন, রাফসার নামে যাকে চাচ্ছিস সেই ছেলে? কবে থেকে চলছে এসব? সুরলা ঢোক গেলে। মা কি এবার তাকে বকবে? প্রেমে বাধা দেবে? নানান ভাবনা এসে ভিড় জমায় সুরলার মনে। সাবিনা মেয়ের কাছে গিয়ে চেয়ারে ঠেস দিয়ে দাঁড়ান। মেয়ের কাঁধে হাত দিয়ে বলেন, আমি 80 দশকের মনোভাবী কোনো মা নয় যে মেয়ের প্রেমে শত্রু হব। ছেলে ভালো হলে সব ঠিকঠাক থাকলে 4 হাত এক করার মতপক্ষী আমি। এবার বল, ছেলে কেমন, কি করে, বাসা কোথায়? সুরলা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যাক, তার প্রেমে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। তবুও মায়ের কাছে প্রেমিকের ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে দ্বিধা হয় সুরলার। লাজুক হেসে বলে, সব ঠিকঠাক হলে একদিন পরিচয় করিয়ে দিব, তখন দেখে নিও। এখন এত কিছু বলতে পারবো না। ছেলের ব্যাপারে জানিস ভালো করে, খোঁজ খবর নিয়েছিস? দেখিস আবার না মন্দ লোকের ফাঁদে পড়িস। সতর্ক করেন সাবিলা। সুরলা মুখ ফসকে বলে, পরিচিত মানুষ, খোঁজ নেয়ার কি আছে? সাবিনা চমকান, জেরা করতে চান। সুরলা সুযোগ দেয় না। ল্যাপটপ নিয়ে বারান্দায় চলে যায়। ডিনার টাইম হয়ে যাওয়ায় সাবিনা কথা বাড়ান না। ডাইনিং রুমে চলে যান খাবার সাজাতে। রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খান তারা। সাবিনা চলে গেলে সুরলা রুমে আসে। দরজা বন্ধ করে হাঁপ ছাড়ে। বিরক্তি ভঙ্গিতে বলে, দুনিয়ার মানুষ বছরের পর বছর প্রেম করে যায়, কাকপক্ষেও টের পায় না। অথচ আমি প্রেমে পড়লাম, প্রেম হলেও না তার আগেই আশেপাশে সবাই জেনে গেল। না জানি কোন দিন আবার ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়ে বলে, সুরেলা তুমি নাকি আজকাল প্রেম করছো। আমার জীবনটাই ঢাকঢোল পেটানো কথাবার্তায় পরিপূর্ণ। কোথায় ভেবেছি চুপি চুপি প্রেম করব 2-1 বছর পর, তারপর বাসায় জানিয়ে বিয়ে করে ফেলবো। এখন হলো কি, প্রেম হওয়ার আগেই বাসায় জেনে গেল। ধ্যাৎ, ভালো লাগে না। অভিযোগে মনটা তপ্ত হয়। বিরস মনে বিছানায় বসে। মেসেজ টোন বেজে ওঠে। ফোন পড়ে আছে টেবিলের ওপর। সুরলা হেলিয়ে দুলে টেবিলের ওপর থেকে ফোন আনে। স্ক্রিন অন করতেই চেহারায় থাকা বিরক্তির দলেরা উধাও হয়। তার পরিবর্তে খেলে যায় ঠোঁটের কোণে হাসি। চয়নের নাম্বার থেকে মেসেজ এসেছে। সন্ধ্যার দিকে সুরলা নক দিয়েছিল নাম্বারে।
এখন রিপ্লাই এসেছে। এই মুহূর্তে সরলার টাইপ করতে মন যাচ্ছে না। চয়নের সাথে কথা বলতে ইচ্ছে করছে, চয়নের গলা শুনতে ইচ্ছে করছে। সরলা কল দিয়ে বসে। ফোন হাতে থাকাই প্রথমবারই রিসিভ করে চয়ন। সরলা চঞ্চল্য মনে বলে, হ্যালো, কেমন আছেন? ভালো, তুমি? একটু আগে খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছি। কিট্টিদেরও মন খারাপ হয় নাকি? হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।